বেগুন চারা রোপণ থেকে শেষ দিন পর্যন্ত, মানে একটা বেগুন, এই যে গ্রাফটেড চারা এখন দেখতে পাচ্ছেন এগুলো, এই গ্রাফটেড চারা কন্টিনিউ আপনি 2 থেকে 3 বছর পর্যন্ত হারভেস্ট করতে পারবেন। তার জন্য প্রথম থেকে শেষ দিন পর্যন্ত পরিচর্যাটা সবার আগে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো প্রথম থেকে যে আমরা পরিচর্যাগুলো করব, আমরা 90% কিষাণ বা 90% চাষিবাসী কিন্তু আমরা জানি না যে কোন পরিচর্যাগুলো করলে শেষ দিন পর্যন্ত বেগুন গাছকে ছুটিয়ে আমরা মাল নিতে পারবো। তো সম্পূর্ণ আমি একটা কোর্স লঞ্চ করছি বেগুনের প্রথম বয়স থেকে, মানে বেগুন প্ল্যান্টেশন থেকে শুরু করে বেগুনের শেষ দিন পর্যন্ত কি কি এমন গাছের খাবার আছে বা গাছের স্প্রে আছে বা বলতে পারেন গাছের নিউট্রিশন আছে যেগুলো আমরা দিলে বেগুনের কালার, গ্লেজ, এমনকি এইরকম গাছের সাইজ থাকবে বা গাছের হাইট থাকবে এবং গাছকে ছুটিয়ে আপনি মাল নিতে পারবেন, তাতে গ্রীষ্ম হোক বা বর্ষা হোক। আমরা সবাই জানি বেগুন হচ্ছে রাজার চাষ। তো বেগুন যেমন খাই তেমন কিন্তু আপনাকে দিয়েও যায়, এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে। তো বেগুন যারা চাষ করতে চাইছেন তারা আমার চ্যানেলের সাথে অবশ্যই জয়েন্ট হয়ে যান এবং আজকে প্রথম দিন আমরা বেগুন প্ল্যান্টেশনের ব্যাপারে কথা বলবো। কীরকম কী সারের ম্যানেজমেন্ট আছে, এমন কি ফার্টিলাইজারের সিস্টেম আছে, যে কোনটা কোন পরিমাণ কতটুকু জমিতে ব্যবহার করব, আর কি এমন দিলে বেগুন গাছ মরবে না, সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আপনারা আলোচনা করব। তার আগে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে লাইক করে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। এর পরের বারে আসছে পার্ট 2, এর পরের বার আসছে পোকামাকড় ছত্রাকনাশক নিয়ে আলোচনা। আজকে শুধু আমরা সারের ব্যাপারে আলোচনা করব এবং কিভাবে এই মালচিং কতটা হাইট করব বেডের, কোন ধরনের ড্রিপ দেবো, কোন ধরনের মালচিং দেবো, এবং যারা ওপেন ফিল্ডেও করতে চাইছেন, যারা বলছেন যে ওপেন ফিল্ডে করব, তো তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা এই বিষয়ে আলোচনা রাখছি। ঠিক আছে, বেশি লেট না করে ভিডিওটা শুরু করে। প্রথমেই জানাবো এই গাছের দুটো ভাগ আছে। একটা হচ্ছে আপনি বীজ কিনে চারা তৈরি করতে পারেন, আর 2 নাম্বার হচ্ছে আপনি এই গ্রাফটিং চারা কিনে নিয়ে আসতে পারেন কোনো সার্টিফাইড নার্সারি থেকে। তবে আমি বলবো যারা বেগুন চাষ করতে যাচ্ছেন তারা গ্রাফটেড চারা লাগান, সবচেয়ে বেশি পরিমাণে মুনাফা অর্জন করতে পারবেন। নর্মাল বেগুন কি হয়, উইল্ডের সমস্যা বেশি থাকে, গাছ মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, মোজাইক ভাইরাসের সমস্যা বেশি থাকে, ফলন অনেক কম হয়, গাছের গ্রোথ কম হয়। তো আপনারা চেষ্টা করবেন গ্রাফটেড বেগুন লাগানো। আমি দুটো কিষাণ ক্ষেত্রেই বলবো, যারা গ্রাফটেড লাগাচ্ছেন তাদের জন্য, যারা নর্মাল বেগুন করছেন তাদের জন্য। সবার আগে আমরা এই বেডিং রেডি করব। কিভাবে? যে সকল চাষি ভাইরা ওপেন ফিল্ডে চাষ করছেন তারা বেডিং রেডি করবেন 3 ফুট বাই 4 ফুট, মানে 3 ফুট দূরে দূরে একটা করে চারা, আর একটা থেকে একটা রো থেকে একটা রোয়ের দূরত্ব হবে 4 ফুটের কাছাকাছি। এটা আপনারা করতে পারেন। যদি আপনারা নর্মাল চারা লাগান, মানে নর্মাল যে কোনো চক্র সিডস থেকে শুরু করে নর্মাল ভিএনআর, যেগুলো গ্রাফটেড চারা নয়, সেগুলো আপনারা এভাবে করতে পারেন। আর যে সকল চাষি ভাইরা বলছেন যে গ্রাফটেড চারা লাগাবো, মালচিং দিয়ে করবো, তারা নর্মালি 25 মাইক্রন ব্যবহার করতে পারেন মালচিং পেপার, এবং তার সাথে বেডিং টু বেডিংয়ের দূরত্ব রাখতে পারেন 9 থেকে 9.5 ফিট। একটা বেড থেকে একটা বেডের দূরত্ব থাকবে 9.5 ফিট, এবং গাছের দূরত্ব, মানে একটা খোপ থেকে একটা খোপের গাছের দূরত্ব হবে 3.5 থেকে 4 ফুটের কাছাকাছি। এর বাইরেও আপনি রাখতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব না। 3 থেকে 3.5 ফুট রাখলে সবচেয়ে ভালো হয়। এবং বেডিংয়ের হাইট যেটা রাখবেন, মানে বেডটা যে উচ্চতা রাখবেন আপনারা কম করেও, যদি নিচু জমি হয় 1.5 ফুট, নিচু জমি হয় 1.5 ফুট আপনাকে রাখতেই হবে, ওর থেকে উঁচু রাখলে আরও ভালো। এবং যদি ড্রিপ দেন তো ড্রিপ বেসাবেন, আর যদি মনে হচ্ছে যে আমি সেচ দিয়ে জল দেবো, তো সেই হিসাবে সেচ দিয়েও জল দিতে পারেন। তবে আপনারা কিন্তু সেই আপনার মাঠ অনুযায়ী করবেন। যদি জল জমা জমি হয় তাহলে একটু উঁচু বেড করবেন, আর যদি জল জমা কম হয় তাহলে একটু নিচু বেড করবেন, মানে 12 ইঞ্চি 11 ইঞ্চি এভাবে করবেন, না হলে কিন্তু আপনি 1.5 ফুটের ওপরে 18 ইঞ্চি 22 ইঞ্চি পর্যন্ত করতে পারেন আপনারা। ঠিক আছে, এটা গেল বেডিংয়ে। এবং এই বেডিং রেডি করার সময় কিন্তু আমাদেরকে খাবার দিতে লাগবে, মানে গাছের প্রাইমারি খাবার কিছু দিতে লাগবে, যেগুলো হচ্ছে এনপিকে। কি দেবো? প্রথমেই হচ্ছে অর্গানিক ফার্টিলাইজার আমাদেরকে কিছু দিতে লাগবে। অর্গানিক ফার্টিলাইজার বলতে কীরকম? ধরুন গোবর সার, 1 বছর পুরনো গোবর হলে খুবই ভালো হয়। প্রত্যেক বিঘাতে 33 শতক বিঘাতে বলছি, 40 শতক হলে ওর থেকেও বেশি লাগবে। 33 শতকে প্রত্যেক বিঘাতে 2 টলি করে 1 বছর পুরনো গোবর দিয়ে পরে মাটিটাকে রেডি করতে, মানে মাটির ওপর দিয়ে যাবেন। যদি পারেন তো মাটিটা রেডি করার টাইমে দিলে খুব ভালো হয়, আর যদি মাটি রেডি করার টাইমে দিতে না পারছেন তাহলে বেডিংয়ের ওপরে অল্প করে দিয়ে যাবেন। তা না হলে সেটা যদি হাতের কাছে না পাচ্ছেন, আপনারা ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট। যে কোনো দোকানে গিয়ে পড়ে বা যে কোনো ফার্মে গিয়ে পড়ে আপনারা জিজ্ঞেস করবেন ভার্মি কম্পোস্ট, ভালো কোয়ালিটির মালটা ব্যবহার করবেন। সেটা আপনারা বিঘা প্রতি 300 কেজি করে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন এই বেডিংয়ের ওপরেই, মানে মালচিং দেওয়ার আগে কিন্তু এই ভার্মি কম্পোস্ট আপনাকে ব্যবহার করতে লাগবে। সেটাও যদি না থাকে সর্ষে খোল ব্যবহার করবেন প্রত্যেক বিঘা প্রতি 80 থেকে 100 কেজি করে।
প্রথমেই এটা প্রথম স্টেজের কাজ আপনাদের। এবার আসবো আমরা কেমিক্যাল ফার্টিলাইজার, মানে এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট না হলে ডিএপি, যেটা আপনার ভালো লাগে সেটাই দেবেন। আমি বলবো না যে শুধু ডিএপি দিয়ে করুন বা এসএসপি দিয়ে করুন। ডিএপি যদি দিতে চান 33 শতক বিঘাতে প্রত্যেক বিঘা প্রতি আপনাকে দিতে লাগবে 22 থেকে 25 থেকে 28 কিলো হারে, মানে 22 থেকে 28 কিলো হারে কিন্তু ডিএপি আপনাকে দিতে লাগবে বেডিং করার টাইমে। এবং এসএসপি যদি দিতে চান সিঙ্গেল সুপার ফসফেট, সেক্ষেত্রে 45 থেকে 52 কিলো পর্যন্ত আপনারা এক বিঘাতে ব্যবহার করতে পারেন। এবার আমাদেরকে দিতে লাগবে পটাশ সার। পটাশ সারে দুটো ভাগ আছে, একটা হচ্ছে এমওপি, একটা হচ্ছে এসওপি। এসওপি মানে হচ্ছে সালফেট অফ পটাশ, আর একটা এমওপি মানে হচ্ছে মিউরেটিভ অফ পটাশ। আপনারা যদি এমওপিটা দিতে চান তাহলে প্রত্যেক বিঘা প্রতি 30 থেকে 35 কিলো হারে এমওপিটা দিতে পারবেন ওই বেডিংয়ের ওপরে। এবং যদি এসওপি দিতে চান তাহলে সালফেট অফ পটাশটা দিতে পারবেন আপনারা বিঘা প্রতি 45 থেকে 55 কিলো হারে। আমি রিকমেন্ড করব নিজের পার্সোনাল অভিজ্ঞতা অনুযায়ী এসওপিটা দেবেন, সালফেট অফ পটাশটা, কারণ এটা লাস্টিংটা ভালো দেয়, গাছের কালারটা ধরে রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও বাড়ায় এসওপিটা। তো এটা আপনারা প্রত্যেক বিঘা প্রতি 33 শতকে 45 থেকে 55 কিলো মাঝখান করে ব্যবহার করতে পারেন। এবার আসবো আমরা নাইট্রোজেন। নাইট্রোজেন জমিতে কতটা পরিমাণ ব্যবহার করব। প্রথম হচ্ছে আপনারা যদি এসএসপি দিয়ে করেন, সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে যদি চাষ করেন, তাহলে নাইট্রোজেন লাগবে 25 থেকে 35 কিলো হারে। এবং আপনারা যদি ডিএপি দিয়ে করেন তাহলে প্রথম স্টেজে কিন্তু নাইট্রোজেন দেওয়া আপনাকে লাগবে না, মানে ইউরিয়াটা দিতে লাগছে না প্রথম স্টেজে যদি ডিএপি দিয়ে করেন। আর যদি সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে করেন সেক্ষেত্রে 25 থেকে 35 কিলো হারে নাইট্রোজেনটা লাগবে। নাইট্রোজেনের কাজ কিন্তু অতুলনীয়, কিন্তু আমাকে প্রথমে দিলে সেটা হবে না, দিতে হবে ঠিক ধাপে ধাপে। এবারে আসবো আমরা সেকেন্ডারি নিউট্রিয়েন্ট। সেকেন্ডারি নিউট্রিয়েন্টে আমার যদি মনে হচ্ছে যেখানে যে ক্যালসিয়াম এবং সালফারের একটু ঘাটতি রয়েছে বা কমতি রয়েছে, সেক্ষেত্রে আপনারা জিপসামটা ব্যবহার করতে পারেন প্রত্যেক 33 শতক বিঘাতে 55 থেকে 65 কিলো হারে। এই জিপসামটা ব্যবহার করলে কী হবে, ক্যালসিয়াম সালফারের ঘাটতিটা অনেকটা মরে যাবে। এরপরেও যদি মনে হয় যে সালফারের কমতি রয়েছে তাহলে আপনারা বিঘা প্রতি 25 থেকে 32 কিলো পর্যন্ত সালফার, যেটা গ্র্যানুয়াল সালফার বলতে পারেন বা মাটিতে দেওয়া সালফার, সেই সালফারটা 25 থেকে 32 কিলো হারে আপনারা আপনাদের 33 শতক জমিতে ব্যবহার করতে পারেন। এটা হলো সেকেন্ডারি নিউট্রিয়েন্ট। আমাদের বেডিং কিন্তু রেডি হয়ে গেছে, আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমরা বেডিং রেডি করার টাইমে কি কি দেবো। যদি বুঝতে না পেরেছেন ভিডিওটা আবার দেখুন, ভালোভাবে দেখুন, বুঝতে পারবেন। আমি চেষ্টা করেছি সম্পূর্ণ আপনাকে বোঝানোর। এবার দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে নার্সারি থেকে বেডে এই চারাটাকে আমার আনা, মানে নার্সারি থেকে বেডিংয়ে চারা আনতে গেলে চারা যাতে না মরে কি কি দেবো তার জন্য আমি সেকেন্ড পার্ট করছি। আমি ফার্স্ট পার্টে ভিডিওটা করলে অনেক বড় হয়ে যাবে, আপনারা কেউ দেখতে চাইবেন না। তো এইটা একটা ভিডিও রইলো, আমি সেকেন্ড পার্টটা গিয়ে পড়ে দেখুন। সেকেন্ড পার্টে আমি বলেছি ওখানে থাকবে আপনার নার্সারি থেকে বেডিংয়ে আসতে গেলে কি কি জিনিস লাগে, কি কি জিনিসের মাধ্যমে আপনাকে শোধন করতে হয়, চারাটা একদম প্রথম থেকে তাগড়া পুগড়োভাবে উঠবে কিভাবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আমাদের সঙ্গে থাকুন। বেগুনের এই প্রথম থেকে শেষ দিন পর্যন্ত যে কোর্স লঞ্চ করছি আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদেরকে নিজের জমির ডাক্তার নিজেই হতে হবে, না হলে কিন্তু আপনারা প্রফিট করতে পারবেন না। যারা যারা বড় বড় চাষি তাদের সঙ্গে আপনাকে টক্কর দিতে হবে, তো না হলে তো আপনি সেভাবে প্রফিট করতে পারবেন না। তাই ভিডিওতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। দ্বিতীয় পার্ট গিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনারা এই প্ল্যান্টেশনের সময়ে কি কি দিলে সবচেয়ে ভালো হয়। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।